নাটোরে দেদারসে বিক্রি হচ্ছে খাল খনন প্রকল্পের মাটি। সরকারি কর্মকর্তাদের যোগসাজশের অভিযোগ। রাজনৈতিক নেতারা বা সরকারি লোকের দ্বারাই যদি এই ধরনের অনিয়ম হয় তাহলে সাধারণ মানুষ এটার প্রতিকার কোথায় পাবে? ঠিকাদারকে যে আপনি কোটি টাকা বিল দিচ্ছেন, আবার সরকারি মাটি ব্যবহারের অনুমতি দিলেন, তাহলে ওই যে 1 কোটি টাকা যে বরাদ্দ দিলেন মাটির বাবদ, সেটা যাবে কোথায়? আগাম বন্যার ঝুঁকি মোকাবেলায় ধানের নতুন জাত উদ্ভাবন তোলা যাবে এপ্রিলের আগেই। আমন্ত্রণ দেশ 24-এ আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। কৃষকদের ফসলের উৎপাদন বাড়াতে অগ্রাধিকার হিসেবে প্রকল্প সারা দেশে খাল খনন করছেন সরকার, অথচ নাটোরের কোথাও প্রভাবশালীদের চাপে বন্ধ হয়ে গেছে খাল খনন, কোথাও পাড়ের মাটি কেটে বিক্রি করছে অসাধু চক্র। রয়েছে সরকারি কর্মকর্তাদের যোগসাজশের অভিযোগও। নাটোরের সিংড়ায় গেল মার্চে পানাউল্লাহ খাল পুনঃখননের উদ্বোধন করেন স্থানীয় জনপ্রতিনিধি, কিন্তু অভিযোগ এক বিএনপি নেতার বাধায় মাঝপথে বন্ধ হয়ে যায় কাজ। ফলে দেখা দেয় জলাবদ্ধতা, নষ্ট হয় কয়েকশো বিঘা জমির ফসল। যদিও ওই নেতার পরিবারের দাবি খালের জমি তাদের মালিকানা সম্পত্তি, তবে দেখাতে পারেননি কোনো বৈধ কাগজপত্র। উপর থেকে আমাদেরকে বলছে যে এদিক দিয়ে যেহেতু জনগণ বলছে পানি নামছে আপনারা জায়গাটা দেন, কিন্তু জায়গাটা আমাদের রেকর্ডকৃত দলিলের সম্পত্তি। এদিকে নলডাঙ্গায় জিয়া খালের পাড়ের মাটি এভাবেই কেটে নিচ্ছে একটি চক্র। এতে অল্প পানিতেই প্লাবিত হচ্ছে ফসলের ক্ষেত। রোপা আমনের চাষ নিয়ে শঙ্কায় কৃষক। একটা ড্রেনের মতো করে তারা খনন করে চলে যাচ্ছে, এতে করে যে আগের যে দৈর্ঘ্য ছিল তার থেকে প্রস্থগুলো এখন কমে আসছে। বৃষ্টি হওয়ার পরে আপনার যে বিলের মধ্যে পানি জমে থাকে। জেলায় আরো কয়েকটি স্থানে চলছে খাল খনন, কিন্তু তা এতটাই সরু যেন পরিণত হয়েছে ড্রেনে। কোথাও আবার দেদারসে লুট হচ্ছে পাড়ের মাটি। অভিযোগ, সরকারি কর্মকর্তাদের যোগসাজশে কোটি কোটি টাকায় বিক্রি হচ্ছে খননের মাটি। যদিও অভিযোগ ভিত্তিহীন দাবি পানি উন্নয়ন বোর্ড ও সড়ক বিভাগের। রাজনৈতিক নেতারা বা সরকারি লোকের দ্বারাই যদি এই ধরনের অনিয়ম হয় তাহলে সাধারণ মানুষ এটার প্রতিকার কোথায় পাবে? ঠিকাদারকে যে আপনি কোটি টাকা বিল দিচ্ছেন, আবার সরকারি মাটি ব্যবহারের অনুমতি দিলেন, তাহলে ওই যে 1 কোটি টাকা যে বরাদ্দ দিলেন মাটির বাবদ, সেটা যাবে কোথায়? রাস্তা সংস্কার কাজের জন্য আমার কাছে আবেদনের প্রেক্ষিতে আমরা তাদেরকে খালের পাড়ে অব্যবহৃত মাটি ব্যবহারের পারমিশন দেই। আমাদের কথা ছিল যে পাড়টা উঁচু থাকবে একটু, কিন্তু ওটাকে লেভেল করে ফেলছে, এটা আমাদের নলেজ ছিল না। যদিও খাল খনন নিয়ে দুর্নীতি হলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিলেন জেলা প্রশাসক। যদি কেউ অবৈধভাবে মাটি নেওয়ার চেষ্টা করে বা মাটি নিয়ে নেওয়ার আমরা খবর পাই, সে ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নাটোরে 9টি খালের 18 কিলোমিটার পুনঃখননের কাজ চলছে। এতে খরচ ধরা হয়েছে 7 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আগাম বন্যার ঝুঁকি মোকাবেলায় স্বল্পমেয়াদী ও শীত সহিষ্ণু বৃধান 118 উদ্ভাবন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, যার বীজ উৎপাদনের কার্যক্রম চলছে বরিশালে। অক্টোবরের শুরুতে হাওরের কৃষকদের হাতে তুলে দেওয়া হবে নতুন জাতের ধানের বীজ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতি বছর আগাম বন্যায় ভেসে যায় কৃষকের কষ্টের ফসল। এক নিমিষে নিঃস্ব হয়ে যান তারা। তাদের দুঃখ ঘোচাতে স্বল্পমেয়াদী বন্যা ও ঠান্ডা সহিষ্ণু নতুন ধানের জাত ব্রি ধান 118 উদ্ভাবন করেছে ধান গবেষণা ইনস্টিটিউট। সেই ধানের চারা রোপণে ব্যস্ত বরিশালের ধান গবেষণা ইনস্টিটিউটের কৃষকরা। এই চারার ধান এপ্রিলের আগেই তোলা সম্ভব। আমরা এখন এটা রোপণ করছি, ঠিক আছে। এই ধানটা আপনার যে হাওড় অঞ্চলে যাবে। মাঠে যে আমরা কাজ করতে আছি, এই ধানটা যদি হাওড় অঞ্চলে যদি দেওয়া হয়, তাতে হাওড় অঞ্চল খুবই উপকারিত হবে। বৈজ্ঞানিক কর্মকর্তা বলছেন, বরিশাল অঞ্চলে 3 হেক্টর জমিতে নতুন জাতের ধান রোপণ হচ্ছে, যার মাধ্যমে 10 টন বীজ উৎপাদন সম্ভব।
এই ফসলটা আমরা যদি অক্টোবরের শেষ সপ্তাহে আমরা করতে পারি কিংবা নভেম্বরের 1 তারিখে আমরা বীজ রোপণ কার্যক্রম করতে পারি, তাহলে আমরা এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে এই ফসলটা আমরা কর্তন করতে সক্ষম হব। সব বীজগুলা হচ্ছে হাওর অঞ্চলে প্রদর্শনীর মাধ্যমে কৃষক যাতে বীজটা পায় সেটা নিশ্চিত করার জন্য আমরা প্রদর্শনীর মাধ্যমে তাদেরকে বীজ সরবরাহ করব। আগামী বোরো মৌসুমে বিশেষ জাতের এই ধান কৃষকের হাতে তুলে দেওয়া হবে বলে জানালেন কর্মকর্তারা। যেহেতু বড় মৌসুমে ঠান্ডার মৌসুমে জাত গরম মৌসুমে করতেছি, এই জন্য জীবনকাল কমে আসবে। আরও একটা পজিটিভ দিক হচ্ছে বরিশাল অঞ্চলের তাপমাত্রা অন্যান্য অঞ্চল থেকে একটু বেশি, যার জন্য আমরা দেখছি অন্যান্য অঞ্চলের চেয়ে বরিশাল অঞ্চলে যে কোনো জাতেরই জীবনকাল কমপক্ষে 10 দিন হলেও কম হয়ে আসে। এবার 30 টন বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু হয়েছে, যার মাধ্যমে 800 হেক্টর জমিতে আগাম বোরো ধান আবাদ করা সম্ভব হবে বলে জানায় ধান গবেষণা ইনস্টিটিউট। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল। কয়েকদিনের বৃষ্টিতে সুনামগঞ্জের নদ নদীতে বাড়ছে পানি। আমরা আরো খবর জানবো। আমাদের সঙ্গে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এয়ার জুয়েল। নদ নদীর পানি বাড়ছে, বন্যার সংখ্যা রয়েছে কিনা এবং কৃষকদের জন্য আগাম কোনো প্রস্তুতি নেওয়া হচ্ছে কিনা জানাবেন। শারিকা, গেল কয়েকদিনই সুনামগঞ্জে বৃষ্টিপাত অব্যাহত আছে, রাতভর বৃষ্টি হচ্ছে, সাথে কিন্তু মেঘালয়ের যে চেরাপুঞ্জি সেইখানেও বৃষ্টিপাত আছে, যার কারণে কিন্তু পাহাড়ের ঢল অব্যাহত আছে। আমরা দেখেছি আজকেও সুনামগঞ্জে রাতভর বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে কিন্তু বাড়ছে সুনামগঞ্জে সবগুলো নদ নদীর পানি, হাওরের পানি, এবং গেল কয়েকদিনের যে বৃষ্টিতে অব্যাহত আছে পানি বৃদ্ধি। এবং পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে সুনামগঞ্জে এইভাবে বৃষ্টি হলে এবং গেল কয়েকদিনের বৃষ্টিতে পানি আরো বাড়তে পারে, সেই ক্ষেত্রে তারা বলেছেন যে নিম্নাঞ্চলে যেসব এলাকা আছে সেই সব এলাকা প্লাবিত হওয়ার একটা সংখ্যা তারা জানিয়েছেন। আমি যদি দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে সুনামগঞ্জের সুরমা নদী, সেটি কিন্তু একদম কানায় কানায় ভরে আছে। যদি আর 2 থেকে 3 দিন বৃষ্টি হয় কিংবা চেরাপুঞ্জিতে একদিনও ভরপুর বৃষ্টি হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই নদীর পানি বিপদসীমা ছাড়াতে পারে। যদিও এখনো বিপদসীমার অনেক নিচে আছে পানি, তারপরেও কিন্তু বৃষ্টিতে এবং পাহাড়ি ঢলে ক্রমেই বাড়ছে পানি। এবং যদি কৃষক বলি, যেহেতু বুড়ো মৌসুম প্রায় শেষ হয়ে গেছে, সেই ক্ষেত্রে কৃষকদের আসলে ফসল ডুবার একটা যে আশঙ্কা সেটা নেই। তারপরেও কিন্তু কৃষকরা এখনো তাদের ধান শুকানোর কাজ করে যাচ্ছেন। যদি সেই ক্ষেত্রে বৃষ্টি এবং বন্যার পানি অব্যাহত থাকে, সেই ক্ষেত্রে কৃষকরা একটা দুর্ভোগের মধ্যে পড়তে পারেন। তবে সব মিলিয়ে বন্যার একটা সংখ্যার যে নিম্নাঞ্চলের যে একটা বন্যা হওয়ার একটা সংখ্যা রয়েছে, যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে কিংবা পাহাড়ি ঢল হয়, সেই ক্ষেত্রে তারা বলেছেন যে বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তাহলে বন্যার একটা প্রস্তুতি নিয়ে রাখা উচিত বলে জানিয়েছেন পানি উন্নয়ন কর্মকর্তারা। শারিকা। জুয়েল, ধন্যবাদ আপনাকে। কয়েকদিনের বৃষ্টিতে সুনামগঞ্জের নদ নদীতে পানি বাড়ছে, আমরা সেখানকার পরিস্থিতি নিয়ে জানছিলাম। পতাকা বৈঠকের পর চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করা 20 জনকে শূন্যরেখা থেকে সরিয়ে নিয়েছে বিএসএফ। বিষয়টি নিশ্চিত করেছে 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। জানান, গতকাল ভোরে 20 জনকে চৌকা এলাকা দিয়ে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এদের মধ্যে 11 জন নারী, 5 জন পুরুষ ও 4 জন শিশু ছিল। সীমান্তে জোরদার করা হয়েছে টহল ও নজরদারি। বাংলাদেশে যে 20 জনকে পুশিনের চেষ্টা করেছে, তার ভিতরে ছিল 4 জন শিশু, 5 জন পুরুষ এবং 11 জন নারী। যেটা পুশিন করার চেষ্টা করলে বাংলাদেশের বিজিবি সেটা কঠোরহস্ত দমন করেছে এবং তারাকে ভারতে পাঠাইতে সক্ষম হয়েছে। পুশিনের ঘটনা গত কয়েকদিন ধরেই ঘটে আসছে এবং চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি সীমান্ত দিয়ে তারা পুশিন করার চেষ্টা করেছে এর আগেও পানিপথে, স্থলপথে, কিন্তু এলাকাবাসী এবং বিজিবি সহায়তায় সেই পুশিন চেষ্টা রুখে দিয়েছে। বিজিবির সাথে দৃষ্টি আকর্ষণ করছে বিজিবিদের কি এই পুশিং বিষয়টা নিয়ে যেন একটু ভালোভাবে আলাপ আলোচনা করে। দ্বিতীয়ত কথা হচ্ছে মানে অত্র অঞ্চলের লোককে যেন একটু ভালোভাবে সতর্কবার্তা করে রাখতে পারে। জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না, এটি একটি রেজিমেন্টেড পার্টি। মুন্সিগঞ্জে কথা বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই শহীদদের কবর জিয়ারত শেষে তিনি বলেন, 50 বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করছে বিএনপি। আমরাই একমাত্র দল যারা গণতন্ত্রের জন্য গত 50 বছর ধরে আমরা লড়াই করে আসছি, সংগ্রাম করেছি, প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা লড়াই করেছি। সুতরাং আমাদেরকে গণতন্ত্র নিয়ে কেউ প্রশ্ন করতে গেলে এটা তার জন্য সমীচীন হবে না। এছাড়া জামাতে ইসলাম তো আপনার একটা রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না। জনগণকে দেয়া কথা রাখেনি বিএনপি,
খুলনা সার্কিট হাউস মাঠে বিভাগীয় সমাবেশে এমন অভিযোগ করেছেন 11 দলের নেতারা। তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদের দিকে যাচ্ছে সরকার। খুলনা নগরীর সার্কিট হাউস মাঠে 11 দলীয় জোটের বিভাগীয় সমাবেশ। শনিবার বিকেলে কর্মসূচি শুরুর আগেই জড়ো হন জোটের নেতাকর্মীরা। বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করায় এই সরকার ফ্যাসিবাদের দিকে যাচ্ছে। নির্বাচনের 4 মাস পার হয়েছে, ক্ষমতাসীন দল জাতির সাথে যে কথা দিয়েছিল সে কথা রাখেনি, 180 ডিগ্রি কথা উল্টায় দিয়েছে। এদেশের 70% মানুষের ভোটের অধিকার বাস্তবায়নের জন্য যদি আরেকটি বিপ্লবের প্রয়োজন হয়, আরেকটি অভ্যুত্থানের প্রয়োজন হয়, সে অভ্যুত্থানের জন্য প্রস্তুত থাকবে তো। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যের সমালোচনা করেন বক্তারা। যদি শুভেন্দু মনে করে রংপুর নিয়ে যাবে, আমরা তো বলে দেব তোমার ক্যালকাটা নিয়ে যাব। আমরা বলি আমাদের ভূখণ্ডে আমরা শান্তিতে থাকতে চাই, তোমরা তোমাদের ঘরে থাকো, আমরা আমাদের ঘরে থাকি। সমাবেশে প্রধান অতিথি বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, বিএনপি জনগণকে দেয়া কথা রাখেনি। সীমান্ত পরিস্থিতির সমালোচনা করেন তিনি। এই বিপ্লব কোনো দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়, কোনো গোষ্ঠী এবং পরিবারকে তুষামোদ করার জন্য নয়, কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করার জন্য নয়, বরঞ্চ দুনিয়ার বুকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে সম্মান, ইজ্জত, শক্তি, সাহস নিয়ে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব। এদিকে বাগেরহাট থেকে সমাবেশে আসার পথে নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করা হয়। আপনারা ভুল সংশোধন করে জনগণের কাতারে আসুন। বিলাল হোসেন সজল, চ্যানেল 24, খুলনা। এবার হাম পরিস্থিতির খবর জানবো। মাদারীপুর এবং গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুজন সহকর্মী। আমরা শুরুতেই মাদারীপুরের পরিস্থিতি নিয়ে জানবো। সেখান থেকে আছেন সহকর্মী সাগর হোসেন তামিম। তামিম, জি, মাদারীপুরে আসলে হামের পরিস্থিতি যে খুব একটা স্বাভাবিক হয়েছে সেটা এখনো বলা যাচ্ছে না, কারণ গেল 24 ঘন্টায় মাদারীপুর সদর হাসপাতালে কিন্তু নতুন করে 6 জন ভর্তি হয়েছে। এ পর্যন্ত মাদারীপুর জেলায় প্রায় 1000-এর উপরে কিন্তু এই হাম এবং হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে শিশুরা, যার মধ্যে থেকে একজন শিশু কিন্তু মারা গিয়েছে। 1005 জন এ পর্যন্ত ছাড়পত্র নিয়ে বাড়ি চলে গিয়েছে এবং এখন কিন্তু 1056 জন এ পর্যন্ত এই মাদারীপুর যে সরকারি হাসপাতালগুলো সেখানে ভর্তি হয়েছিল। বর্তমানে কিন্তু 50 জনের অধিক বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে গেল 24 ঘন্টায় ভর্তি হয়েছে 6 জন। মাদারীপুর স্বাস্থ্য বিভাগ থেকে যেটি বারবার বলা হচ্ছে যে শিশুদের যদি প্রচন্ড জ্বর থাকে এবং শরীরে যদি লালচে র্যাশ দেখা যায় এবং প্রচন্ড জ্বর থাকলেই কিন্তু তাৎক্ষণিক সরকারি যে হাসপাতালগুলো সেখানে চিকিৎসা নেওয়ার জন্য বলা হয় এবং মাদারীপুর সদর সহ অন্যান্য যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু হামের যে টিকা সেতু দেওয়া হচ্ছে, অর্থাৎ মাদারীপুর জেলায় এ পর্যন্ত প্রায় 39,000 হামের টিকা দেওয়া হয়েছে। যাদের বয়স 5 মাস থেকে 59 মাস বয়সে সেই সমস্ত শিশুদেরকে কিন্তু এই হামের টিকার আওতায় আনা হয়েছে এবং জেলা স্বাস্থ্য বিভাগ থেকে কিন্তু এই হামের এবং হামের উপসর্গ নিয়ে যারাই ভর্তি হচ্ছে তাদেরকে কিন্তু হামের একটি স্পেশাল আইসোলেশন কর্নার করা হয়েছে, যেখানে মাদারীপুর সদরে রয়েছে 32টি শয্যা এবং অন্যান্য হাসপাতালেও কিন্তু 5টি 6টি করে শয্যা রাখা হয়েছে, যেখানে এই হামে আক্রান্তদের চিকিৎসা নেওয়া হয়েছে। সব মিলে বলা যায় পরিস্থিতি যে খুব একটা স্বাভাবিক হয়েছে সেটি এখনো মাদারীপুরে বলা যাচ্ছে না। তো এই ছিল আমার কাছে। সারিকা। তামিম, ধন্যবাদ আপনাকে। এবারে গাজীপুর থেকে আছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, গাজীপুরের কি অবস্থা? সারিকা, গেল 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে 11 জন ভর্তি হয়েছে। এর মধ্যে শিশু 10 জন, একজন প্রাপ্তবয়স্ক। তো আর এই হাসপাতাল এ নিয়ে এবছর 1291 জন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে 6 জন, আর হাসপাতালে মৃত্যুবরণ করেছে 4 জন শিশু। যে সংখ্যাটি বলছিলাম মূলত এটি শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সংখ্যা। এর বাইরেও কিন্তু টঙ্গীতে জেনারেল হাসপাতাল সহ উপজেলা যে
স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে কিন্তু রোগী ভর্তি হয়েছে এবং চিকিৎসা নিয়েছে, সেই সংখ্যাটি কিন্তু আসলে নেই, জানা নেই, এবং সেটি সিভিল সার্জন অফিসের হয়তোবা তথ্য থাকতে পারে, কিন্তু সিভিল সার্জন অফিসের দেওয়া তথ্য অনুযায়ী যে হামের টিকা রয়েছে সেই টিকা কিন্তু অব্যাহত রয়েছে। তারা যেটি দাবি করছেন তাদের যে লক্ষ্যমাত্রা ছিল তার চেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে, অর্থাৎ 103% টিকা তারা দিয়েছেন এবং তাদের যে টিকাদান কর্মসূচি সেটি এখনো অব্যাহত রয়েছে। তো আমরা যেটি দেখছি নতুন নতুন রোগী কিন্তু প্রতিদিনই আসলে ভর্তি হচ্ছে এবং হামের যে প্রাদুর্ভাব সেটি কিন্তু এখনো রয়েছে গাজীপুরে। এছাড়া আমরা যেটি গত 1 মাস আগে যে সংখ্যাটি দেখছিলাম তার চেয়ে কিছুটা কমে আসছে। তো চিকিৎসকরা যেটি মনে করছেন, যেহেতু হামের টিকা অব্যাহত রয়েছে এবং যে পরিমাণ টিকা দেওয়ার কথা তার চেয়ে অতিরিক্ত টিকা দেওয়া হচ্ছে এবং বিভিন্ন স্থানে ক্যাম্পিং করেও টিকা দান কর্মসূচি অব্যাহত রয়েছে। এটি যদি অব্যাহত থাকে তাহলে হয়তোবা যে রোগীর সংখ্যা সেটি আরো কমে আসবে বলে তারা আশা করছেন, এবং যে সমস্ত রোগীরা আসেন তারা যেটি বলছেন, তাদের যে সমস্ত শিশুরা রয়েছে তারা প্রচন্ড জ্বরে আক্রান্ত হচ্ছেন প্রথমে, তারপর বমি হচ্ছে, এই সমস্ত উপসর্গ নিয়ে কিন্তু হাসপাতালে আসে, তারপর পরীক্ষা নিরীক্ষা করার পর তারা হামের সংক্রমণে আক্রান্ত হচ্ছে সেটি নিশ্চিত হচ্ছেন। এখন পর্যন্ত এই ছিল এখান গাজীপুরের সর্বশেষ পরিস্থিতি। সারিকা। রফিক, ধন্যবাদ আপনাকে। গাজীপুর এবং মাদারীপুর থেকে আমরা হামের সবশেষ খবর জানছিলাম। সড়ক, রেল ও সেতুমন্ত্রী রবিউল আলম জানিয়েছেন, চলতি বছর আগস্টে চালু হচ্ছে ঢাকা পাবনা ট্রেন চলাচল। গতকাল বিকেলে পাবনার সার্কিট হাউস মিলনায়তনে এক অনুষ্ঠানে এমনটা বলেন তিনি। রেল চালু করতে চলেছি, লোকোমোটিভ ইতিমধ্যে প্রস্তুত আছে, আমাদের কোচ আসছে, আগামী মাসে আমরা কিছু কোচ পেয়ে যাব এবং কোচ পেলেই প্রথমেই আমরা 2টি লাইন চালু করছি, একটা হচ্ছে ঢাকা পাবনা, পরবর্তীতে ঢাকা খুলনা। টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্কে পড়ে যাওয়া ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল একই পরিবারের 3 সদস্য সহ 4 জনের। স্থানীয়দের ধারণা, জমে থাকা বিষাক্ত গ্যাসে মৃত্যু হয়েছে তাদের। নিহতরা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠীর। শনিবার সকাল 8:30 টাঙ্গাইলের মধুপুরের তেলকি জলই গ্রামের পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্কে পড়ে যায় একটি ছাগল। সেই ছাগল উদ্ধারে ট্যাঙ্কে নামে 10 বছরের নেইমার মরং, কিন্তু তার কোনো সাড়া না পেয়ে ভেতরে যান মামা রতন নকরেক। পরে তাদেরও কোনো সাড়া না পেয়ে একে একে নেইমারের বাবা বাবলু হাদিমা ও প্রতিবেশী গ্যাব্রিয়েল ট্যাঙ্কে নামেন, কিন্তু কারোরই আর সাড়া মেলেনি। স্থানীয়রা ধারণা করেন গর্তে জমে থাকা বিষাক্ত গ্যাসে মারা গেছেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা, উদ্ধার করে 4 জনের মরদেহ। ওই সাগরবান খিবা করে নাপ মারা পড়ছে, ওই পড়াটা উঠাবার গেছে, উঠাবার গিয়াই যে একজনের পর এই 4 জন গেল। কে চালাবে সব কিছু? বাবা তো চলে গেছে, বাবা ছাড়া তো আমাদের কেউ নাই। পুলিশ জানায়, গ্যাব্রিয়েল কিছুদিন আগে বাড়ির পেছনে সেপটিক ট্যাঙ্কের জন্য গর্ত তৈরি করেন, কিন্তু টাকার অভাবে কাজ শেষ করতে পারেননি। সেখানেই আবর্জনা জমে তৈরি হয়েছে বিষাক্ত গ্যাস। বাথরুম ছিল অনেক আগে, ইউজ করা না, তারপর বিভিন্ন ধরনের আবর্জনা ফেলে সে থেকে বিষ ক্রিয়ার কারণে এই 4 জন ব্যক্তি মারা গেছে বলে আমরা ধারণা করতেছি। রোববার সকালে তাদের দাফন হওয়ার কথা রয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নাটোরের বড়াই গ্রামে 4 বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। পলাতক রয়েছে অভিযুক্ত। পুলিশ জানায়, ওই শিশুটিকে আইসক্রিম খাওয়ানোর কথা বলে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিবেশী 7 বছর আয়নাল হক নামে বৃদ্ধের বিরুদ্ধে। পরে ভুক্তভোগীর পরিবার থানায় মামলা করলে পলাতক থাকে আয়নাল হক। এই ঘটনায় ক্ষোভ জানান এলাকাবাসী। এদিকে নরসিংদীর মাধবদীতে 4র্থ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবককে আটক করেছে পুলিশ। আমি চাচ্ছি যে ও ভুল করে যাতে এরকম কিছু করার সুযোগ না পায়, সঠিক যেটা বিচার হবে সেটাই যেন হয়। এখন আমরা সবাই চাচ্ছি যার কোন শাস্তি কঠিন তার বিচার হওয়া উচিত। এটা দেখে সমাজ, পরিবেশ, পরিবার আরো 10 জন লোক শিক্ষা নিতে পারে। চ্যানেল 24 ও দৈনিক সমকালের সাবেক খুলনা ব্যুরো প্রধান প্রয়াত সাংবাদিক মামুন রেজার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা প্রেস ক্লাবে স্মরণ সভার আয়োজন হয়েছে। গতকাল দুপুরে প্রেস ক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে এই সভার আয়োজন করে সাংবাদিক ইউনিয়ন। এ সময় প্রয়াত মামুন রেজার বর্ণাঢ্য কর্মময় জীবন স্মৃতিচারণ করেন বক্তারা। গেল বছর মাত্র 45 বছর বয়সে
আকস্মিক হার্ট অ্যাটাকে মারা যান তিনি। বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী মামুন রেজা সমকাল ও চ্যানেল 24 খুলনা ব্যুরোর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবারে মাছের বাজারের খবর জানতে চলে যাব রাজবাড়ীতে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন বিশ্বাস। সুমন, সারিকা, আমি রাজবাড়ী শহরের যে সব থেকে বড় মাছের বাজার সেখানেই রয়েছি। তবে মাছ বাজার ঘুরে যেটি দেখেছি সেটা হলো যে মাছের আমদানি অন্য সময়ের তুলনায় বেশ কম, এবং এই আমদানি কম থাকার কারণে প্রত্যেক প্রকার মাছেরই কিন্তু দাম বেড়েছে। আমরা যেটি দেখছি যে গড়ে প্রতি কেজি মাছের দাম 50 টাকা বেড়েছে। বাজার ঘুরে যেটি জানতে পেরেছি সেটি হলো 1 কেজি ওজনের যে রুই মাছ রয়েছে সেটি 350 টাকা কেজি বিক্রি হচ্ছে। 2 থেকে 2.5 কেজি ওজনের রুই এবং কাতল মাছ কিন্তু 450 থেকে 500 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আমরা দেখলাম যে পাঙাশ মাছ সেটিও 220 থেকে 230 টাকায় বিক্রি হচ্ছে। মাছের এই আমদানি কম, এটি আসলে কি কারণে সেটি জানার চেষ্টা করেছিলাম। ব্যবসায়ীরা যেটি বলছে, এখন বর্ষাকাল শুরু হলেও নদী নালা খাল বা মাছের যে চাষ হয় যে পুকুর সবখানেই সংকট, জলের সংকট রয়েছে, ফলে মাছের উৎপাদন কম। পাশাপাশি রাজবাড়ী এই যে পদ্মা নদীর তীরে পাশেই গড়াই নদী, সেই নদীর মাছের আমদানিও কিন্তু একদম কিন্তু নেই, এবং নদীর মাছ যেটুকু আছে সেটির দামও কিন্তু অনেক বেশি। আমরা যেটি দেখলাম যে 1200 থেকে 1400 টাকা কেজি নদীর মাছ বিক্রি হচ্ছে, সেটি আসলে নিম্নবিত্তের নাগালের বাইরে। ফলে এই যে এসব কারণেই মূলত মাছের দাম বেড়েছে। সারিকে, এই ছিল রাজবাড়ী মাছ বাজারের পরিস্থিতি। সুমন, ধন্যবাদ আপনাকে। আমরা রাজবাড়ী থেকে মাছের বাজারের খবর জানছিলাম। এবার 1 মিনিটে জানবো দেশের আরো কিছু খবর। গোপালগঞ্জের মুকসুদপুরে পুকুরে পড়ে 2 বছর শিশুর মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের শোকের ছায়া। ফেনীতে অভিযান চালিয়ে 14 কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব, যার বাজার দর প্রায় 1,40,000 টাকা। রংপুরে 5 জেলায় একযোগে মানববন্ধন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। মাগুরা নড়াইল সড়ক দীর্ঘ 15 বছর পর ফের চালু হলো বাস চলাচল। খুশি এই পথে চলাচলকারী যাত্রী ও চালকরা। কুষ্টিয়ায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল জলিলের মৃত্যুবার্ষিকী পালিত। রুহের মাগফিরাত কামনায় হয় দোয়া। এই ছিল দেশ 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।